আসসালামু আলাইকুম। শুরু করছি শ্রাবণ মেঘের রোদ্দুর পর্ব ৩। সকাল সকাল শান্তিনিকেতন নামের বাড়িটিতে যেন এক শোরগোল বয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে ঘটে যাওয়া ঘটনাটা যেন সকাল সকাল ভূমিকম্পের রূপ নিয়েছে। নিলয়, যার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, রাগে ফুঁসতে ফুঁসতে তার মাকে নিয়ে হাজির হয়েছে শ্রাবণদের বাড়ি শান্তিনিকেতনে। তবে এ শান্তিনিকেতন এখন মোটেও শান্তির জায়গায় নেই। সকাল সকাল নিজের ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলেকে এইভাবে উপস্থিত হতে দেখে টেবিলে বসে খেতে থাকা বাড়ির সকল সদস্য যেন অবাক হয়ে যায়, সাথে রাহেলা বেগম নিজেও। নিলয়কে এই অবস্থায় দেখে রাহেলা বেগম দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। কি হয়েছে তোর নিলয়? এই অবস্থা কেন তোর? নিলয় রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, সেটা তোমাদের ছেলে শ্রাবণকেই না হয় জিজ্ঞেস করো ফুপু। মানে? অবাক হয়ে বলে ওঠে রাহেলা বেগম। ছেলের কথা শুনতেই কিছুটা এগিয়ে আসে আফসানা বেগম। নিলয়ের মা কোহিনূর বেগম চিৎকার করে বলে ওঠে, রাহেলা আফা, তোমার ভাসুরের ছেলে শ্রাবণ আমার ছেলেকে অন্যায়ভাবে মেরেছে। আমি এটার বিচার চাই। শ্রাবণ আগের রাতে নিলয়কে আঘাত করেছিল, কিন্তু কেন? সেটা নিয়ে প্রশ্ন জাগলো সবার মনে। সকলের চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় শ্রাবণের। ভোরে ভোরে মেঘের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসেছিল শ্রাবণ। আজকে শুক্রবার, ভার্সিটি বন্ধ, তাই তেমন ঝামেলা নেই ভেবে আবারও শুয়ে পড়েছিল সে। কিন্তু সকলের হট্টগোলে সে ঘুমটা ছুটে যায় শ্রাবণের। ধীর পায়ে নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসে শ্রাবণ। এরপর পা বাড়ায় নিচে নামার উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে শ্রাবণকে নিচে আসতে দেখে কোহিনূর বেগম আবারও চেঁচিয়ে ওঠে, ওই তো আপনাদের গুণধর ছেলে এসে গেছে। আমার ছেলেকে মারার সঠিক বিচার চাই আমি। সকলের দিকে এক পলক তাকিয়ে নিজের ট্রাউজারের পকেটে দু হাত ঢুকিয়ে টেবিলের উদ্দেশ্যে হাঁটা ধরে শ্রাবণ। যেতে যেতে বলে ওঠে, মা, খিদে পেয়েছে, খেতে দাও। সকলের সামনে এর রূপ অবজ্ঞা করায় কোহিনূর বেগমের রাগ যেন এবার সপ্তম আকাশে চড়ে বসল। তিনি আবারও চিৎকার করে বলে ওঠে, আমার ছেলেকে মেরে এখন ভাব ধরা হচ্ছে। এরপর রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, আপা, তুমি কিছু বলবে না? এবার তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, আপনার ছেলে যা করেছে তার শাস্তি পেয়েছে। বেশি কথা বললে আবারও শাস্তি পাবে। নিলয়ের রাগ এবার মাথা চাড়া দিয়ে ওঠে। সে চিৎকার করে বলে ওঠে, আমি কি করেছি? মেঘের সঙ্গে একটু কথা বলতে গিয়েছিলাম, সেটাই কি অন্যায়? তুমি এমন ভাব করছো যেন আমি চোর। শ্রাবণের চোখগুলো এবার আগুনের মতো জ্বলে ওঠে। ক্রোধে চোয়াল শক্ত হয়ে যায় তার। দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে ওঠে, মেঘের নাম আর একবারের জন্য মুখে নিলে তোর ওই মুখ আমি ভেঙে দেব। কালকে ছেড়ে দিয়েছি বলে ভাবিস না আজকেও ছেড়ে দেব। তাদের চেঁচামেচি হট্টগোলে সেখানে উপস্থিত হয় মেঘের বাবা ফয়েজ আহমেদ। ফয়েজ আহমদকে দেখে ডুকরে কেঁদে ওঠে কোহিনূর বেগম। এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ এমন অভিনয়ে সকলেই তাজ্জব বনে তাকায় কোহিনূর বেগমের দিকে। কোহিনূর বেগম দৌড়ে ফয়েজ আহমেদের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইজান, দেখুন আমার ছেলে নিলয়কে শ্রাবণ মেরে কি অবস্থা করেছে। আমি এটার বিচার চাই ভাইজান। কোহিনূর বেগমের কথায় ক্ষুব্ধ দৃষ্টিতে রাহেলা বেগমের দিকে তাকায় ফয়েজ আহমেদ। চুপচাপ আহত দৃষ্টিতে তাকিয়ে আছে রাহেলা বেগম। ফয়েজ আহমেদ এবার কোহিনূর বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, কেন মেরেছে তোমার ছেলেকে? নিলয় যেন এবার একটা মোক্ষম সুযোগ পেল। সে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, ফুপা, আমি শুধু মেঘের সাথে একটু কথা বলার জন্যই ওকে একটু ডেকেছিলাম, আর সেজন্যই শ্রাবণ ভাই আমাকে এমন মেরেছে। এবার যেন ফয়েজ আহমেদের রাগ আরও তীর তীর করে বেড়ে গেল। তিনি দৌড়ে গিয়ে শ্রাবণের সামনে দাঁড়িয়ে শ্রাবণের গেঞ্জির কলার চেপে ধরলেন দু হাতে। হারামজাদা, তোকে কতবার বলেছি আমার মেয়ের কোনো ব্যাপারে নাক না গলাতে। ক্ষমা চা নিলয়ের কাছে এক্ষুনি।
ফয়েজ আহমেদের কথায় তাচ্ছিল্য হাসে শ্রাবণ। সে চাইবে ক্ষমা, তাও ওই নিলয়ের কাছে? অসম্ভব। আবারও শ্রাবণের গলার ঝাঁকি দিয়ে উঠল ফয়েজ আহমেদ। কি হলো, ক্ষমা চা? শ্রাবণ এবার তাকালো নিজের মা আফসানা বেগমের দিকে। তিনি ইশারায় মাথা দুলিয়ে ছেলেকে রেগে যেতে বারণ করলেন। এবার শ্রাবণ তাকালো মেঘের মা রাহেলা বেগমের দিকে। তিনি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। শ্রাবণ এবার সবাইকে অবাক করে দিয়ে নিলয়ের উদ্দেশ্যে বলে ওঠে, সরি। নিলয় যেন চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলো। শ্রাবণ সরি বলতেই ফয়েজ আহমেদ তার কলার ছেড়ে দিলেন। এরপর দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, আমার মেয়ের ত্রিসীমানায় যেন আর তোকে না দেখি। শ্রাবণ খেতে বসতে বসতে বলে উঠল, আমার বউয়ের কাছে আমি যাব, সেখানে আমাকে আটকানোর কোনো ক্ষমতা নেই কারো। এরপর তার মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, খিদে পেয়েছে মা, খাবার দিবে নাকি বাহিরে গিয়ে খাবো? শ্রাবণের এমন ভাবভঙ্গিমা দেখে আবারও তেলে বেগুনে তেতে উঠলেন ফয়েজ আহমেদ। তিনি আবারও চেঁচিয়ে বলে ওঠেন, কে তোমার বউ? আর কিসের বউ? মেঘ আমার মেয়ে। আমার মেয়ের জীবনে হস্তক্ষেপ করতে আসলে সেটার ফল কিছুতেই ভালো হবে না। বলে তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করলেন ফয়েজ আহমেদ। তা দেখে বাঁকা হেসে খাওয়ায় মনোযোগ দেয় শ্রাবণ। তাদের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে কোহিনূর বেগম আর নিলয়। তখনই রাহেলা বেগম বলে ওঠে, ভাবি, এত কষ্ট করে এসেছো, চলো কিছু খেয়ে নিবে। না বাপু, তোমাদের এসব কাহিনী দেখার পর আমার কোনো খাবারই গলা দিয়ে নামবে না। না, আমি বরং যাই, পরে কখনো আসবো। বলে নিলয়ের হাত ধরে সেখান থেকে বেরিয়ে যায় কোহিনূর বেগম। রাহেলা বেগম এক দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় খাবারের দিকে। একটা প্লেটে মেঘের জন্য খাবার বাড়তে বাড়তে শ্রাবণের উদ্দেশ্যে বলে ওঠে, তুমি মেঘের গায়ে এভাবে কেন হাত তুললে শ্রাবণ? মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে, যন্ত্রণায় ছটফট করছে সারা রাত। কিন্তু রাতে থাকতে পারিনি আমি তার কাছে। তোমার চাচা যান এই ব্যাপারে কিছু জানে না, জানলে কি হতো বলো তো? শ্রাবণ এবার তাকায় রাহেলা বেগমের দিকে। এরপর শান্ত কণ্ঠে বলে ওঠে, মেঝোমা, মেঘের এটা পাওয়ারই ছিল। নিলয় ভালো ছেলে না, ওর অনেক ক্ষতি করতে চেয়েছে। আমি মেঘকে অনেকবার সাবধান করেছি, তাও শোনেনি সে। অনেক বড় বিপদ হওয়ার থেকে ভালো দুটো বেল্টের বাড়ি খেয়েছে। শ্রাবণের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়েন রাহেলা বেগম। মা হয়ে এই শাসনটা তার করা উচিত ছিল, কিন্তু সে নিরুপায়। নিজের মেয়েকে শাসন করারও কোনো অধিকার নেই তার। আর কোনো কথা না বলে রাহেলা বেগম খাবারের প্লেটটা নিয়ে এগিয়ে যেতে নিলে তাকে থামিয়ে দেয় শ্রাবণ। টেবিল ছেড়ে উঠে খাবারের প্লেটটা নিজের হাতে নিয়ে বলে ওঠে, তোমাকে যেতে হবে না মেঝোমা, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু কিচ্ছু হবে না বলে খাবার নিয়ে এগিয়ে যায় শ্রাবণ। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে শ্রাবণ। মেঘ জানালার কাছে দাঁড়িয়ে আছে, তার চোখে গভীর ক্লান্তি আর হতাশার ছায়া। শ্রাবণকে দেখে কিছুই বলেনি মেঘ, শুধু ফ্যাল করে তাকিয়ে আছে সে। কিন্তু মেঘের নীরব রাগ যেন তার পাশে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছে। শ্রাবণ ধীর পায়ে এগিয়ে খাবারের প্লেটটা রাখলো মেঘের সামনে। মেঘ আবারও শ্রাবণের দিকে তাকালো এক দৃষ্টিতে। তার চোখে অভিমান, আর অগ্নি যেন আগুনের নিচে চাপা পড়া কোনো লাভা। মেঘ ধীর হাতে খাবারের প্লেট তুলে নিল। এরপর এমনভাবে প্লেটের দিকে তাকালো যেন এই মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে দিতে চাইছে প্লেটটাকে, কিন্তু পরক্ষণে আবার নিজেকে সামলে নিল। তুমি কি ভেবেছ শ্রাবণ ভাই, এক প্লেট খাবার এনে দিলে সব ঠিক হয়ে যাবে? মেঘের কণ্ঠ ছিল অত্যন্ত শীতল, যেন শব্দগুলো বরফের মতো ধারালো। তুমি আমাকে মারার পরও ভেবেছ আমি চুপচাপ মেনে নিব? মেঘের কণ্ঠ ধীর হলেও ছিল অত্যন্ত গভীর, যার প্রতিটি শব্দ শূন্যতায় আঘাত করছে। শ্রাবণ কিছু বলতে যাবে, তার আগে তাকে থামিয়ে দেয় মেঘ। তুমি জানো, আঘাত শুধু শরীরেই লাগে না, মনেও লাগে। তুমি যা করেছো
সেটা শুধু আমার শরীর না, আমার বিশ্বাসকেও আঘাত করেছে। কিছুটা থেমে মেঘ আবারও বলে ওঠে, সব কিছু ঠিক করতে আমার সময় লাগবে শ্রাবণ ভাই, আর ততদিন আমাকে একা থাকতে দাও। মেঘের কথা শুনে চুপচাপ মেঘের দিকে এগিয়ে গেল শ্রাবণ। মেঘের হাত থেকে খাবারের প্লেট রেখে মেঘের দুগালে হাত রাখল। ক্ষমা করে দে না জান, আমার ভুল হয়ে গেছে। শ্রাবণের হাতটা ঝাড়ি মেরে ফেলে দেয় মেঘ। তোমার নোংরা মুখে আমাকে জান বলে ডাকবে না শ্রাবণ ভাই, চলে যাও এখান থেকে। কোথায় যাব ফুল? তুই আছিস বলেই তো আমার জীবনটা এতটা অর্থপূর্ণ। তোর সঙ্গে কাটানো সময় যেন আমার কাছে কোনো অসীম মহাবিশ্বের ভ্রমণ। তোকে ছেড়ে কোথায় যাব জান, তুই বল। পর্ব 4। তুমি আমাকে বারবার কষ্ট দাও শ্রাবণ ভাই, বারবার জোর করে নিজের আধিপত্যের বিস্তার করতে চাও। তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভয় পাই? তোমাকে মেনে নিতে পারছি না। মেঘের এমন কথা শুনে মুহূর্তে জল শক্ত হয়ে যায় শ্রাবণের। সে মেঘের দুবাহু চেপে ধরে মেঘের একেবারে নিকটে গিয়ে হিসিয়ে বলে ওঠে, তুই চাইলেও তুই আমার, না চাইলেও তুই আমার। আমি যখন বলেছি তুই আমার, তার মানে তোর পুরো অস্তিত্বটাই আমার। আর এটা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর জন্য ভালো জান। কিন্তু আমি তোমাকে কখনোই মেনে নিব না শ্রাবণ ভাই। আমার বাবা যেটা বলবে সেটাই হবে। শ্রাবণের রাগ যেন এবার তীর তীর করে বেরিয়ে চলেছে। এই মেয়ে কি কখনোই তাকে একটু বুঝবে না? এত অবুঝ কেন এই মেয়ে? খেয়ে নে যান, কথা বাড়াস না। শ্রাবণের কথায় রাগ দেখিয়ে মেঘ বলে ওঠে, খাবো না আমি। তো কি খাবি? অন্য কিছু খাওয়ার ইচ্ছে আছে নাকি? শ্রাবণের হঠাৎ এমন কথা ভড়কে গেল মেঘ। মানে? মেঘকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই তার আগেই মেঘের তুলতুলে ঠোঁট নিজের ঠোঁটের দ্বারা আগলে ধরল শ্রাবণ। মেঘ সর্বাত্মক চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু কিছুতেই যেন পেরে উঠছে না শ্রাবণের সাথে। শ্রাবণ তো তার নিজ কাজে মগ্ন। মেঘ নিজেকে ছাড়াতে গেলে শ্রাবণ আরও অধিক জোরালোভাবে চেপে ধরে মেঘকে। এক সময় ছটফট বন্ধ করে শান্ত হয়ে যায় মেঘ। মেঘের তুলতুলে ঠোঁটের স্বাদ আস্বাদন করা শেষ হলে একটা সময় মেঘকে ছেড়ে দেয় শ্রাবণ। হাঁফিয়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে মেঘ। সেই সাথে মেঘের চোখ দিয়ে গড়িয়ে পড়ে বিষাদের অশ্রুকণা। এই লোকটা কি তাকে একদণ্ড শান্তিতে থাকতে দিবে না? কেন বারবার জোর করে নিজের অধিকার ফলাতে আসে এই লোক? মেঘকে ছেড়ে দিয়ে মেঘের কপালে নিজের কপাল ঠেকায় শ্রাবণ। এরপর ফিসফিস করে বলে ওঠে, জেদ ধরিস না জান, তুই নিজেও জানিস আমার সাথে জেদ ধরে কখনোই পারবি না তুই। চুপচাপ খেয়ে নে, নয়তো ওষুধের ডোজ আমি ভালোই দিতে পারি। বলেই মুখ তুলে মেঘের চোখের পানি দুহাতের আঙুলের দ্বারা মুছে দেয় শ্রাবণ। এরপর মেঘের হাত ধরে টেনে নিয়ে খাটে বসে নিজের কোলের ওপর মেঘকে বসায় সে। খাবারের প্লেট হাতে নিয়ে আলতো হাতে খাইয়ে দিতে থাকে মেঘকে। মেঘও চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খাবার খেয়ে নেয়। সে জানে এই উন্মাদ লোকের সাথে সে কখনোই পেরে উঠবে না। ফুল, ওই নিলয়ের থেকে দূরে থাকবি। আমি চাই না কালকের ঘটনাটা আর কখনো তোর সাথে রিপিট হোক। কিছুটা থমকালো মেঘ, এরপর মৃদু কণ্ঠে বলে উঠল, কেন বারবার আপনি আমার জীবনে হস্তক্ষেপ করেন শ্রাবণ ভাই? এর কারণটা নিশ্চয়ই অজানা না তোর জান। নতুন করে আর বলতে চাই না। আমাকে একটু একা থাকতে দিন শ্রাবণ ভাই, একটু শান্তিতে থাকতে দিন। একাই তো তোকে থাকতে দিচ্ছি। সময় যখন আসবে তখন না হয় আমার সাথেই থাকবি। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে মেঘ। তার জীবনটা এমন কেন? কেন এত দুর্বিষহ? কেন আর 10টা সাধারণ মেয়ের মতো স্বাভাবিক না তার জীবন? একদিকে তার বাবা, অন্যদিকে শ্রাবণ। দুজনের টানাপোড়েনের মাঝখানে পিষে মরে যাচ্ছে সে। তার কথা কি কেউ একবারও ভাববে না? কখনো কি তার দুঃখ কষ্ট নিয়ে ভাববে না? মেঘকে এমন চুপচাপ বসে থাকতে দেখে শ্রাবণ মনে মনে আওড়ায়, এভাবে কষ্ট পাস না জান, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দিব। খুব তাড়াতাড়ি তোর সব কষ্ট লাঘব করে দিব। দুপুরবেলা
শান্তিনিকেতনে আজকে বিশাল তোড়জোড় চলছে। আজ ফয়েজ আহমেদের বড় ছেলে শাহরিয়ার আহমেদ মাহিদ বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরছে। সেই সুবাদেই শান্তিনিকেতনে আজ এত আয়োজন। রাহেলা বেগম আর আফসানা বেগম সেই কখন থেকে একের পর এক রান্না করে যাচ্ছেন। করবেন নাই বা কেন? এত বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে ছেলে, ভালো মন্দ রান্না না করলে চলে কিভাবে? মাহিদকে আনতে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছে শ্রাবণ। মেঘ আর শ্রাবণের ছোট বোন শ্রেয়া আজকে একেবারের জন্য হোস্টেল থেকে বাড়িতে ফিরেছে শ্রেয়া। আর এসেই শুনতে পেল মাহিদ আসছে, তাই আর দেরি না করে শ্রাবণদের সাথে বেরিয়ে পড়েছে শ্রেয়া। আজকে মেঘ অনেক খুশি, কারণ তার ভাই আসছে অনেক দিন পর। কত মিস করেছিল সে তার ভাইকে। আর শ্রেয়া, ও এবার একেবারের জন্য বাড়িতে এসে গেছে আজ। আর শ্রাবণের অত্যাচার তাকে সহ্য করতে হবে না ভেবে আনন্দে নেচে উঠছে মেঘের ছোট্ট হৃদয়। এয়ারপোর্টে দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা তিনজন। তখনই দূর থেকে মাহিদকে দেখতে পায় তারা। মাহিদকে দেখেই মেঘ কিছুটা চেঁচিয়ে ওঠে, ভাইয়া। মেঘ চেঁচিয়ে ওঠায় তার দিকে শান্ত দৃষ্টিতে তাকায় শ্রাবণ। শ্রাবণকে এভাবে তাকাতে দেখে এক ভেংচি কাটে মেঘ, যেন সে শ্রাবণকে বিন্দুমাত্র ভয় পায় না। তার ভাই চলে এসেছে, কিসের ভয়? মনে মনে বেজায় খুশি মেঘ। মেঘের এমন ভাবভঙ্গি দেখে ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকায় শ্রাবণ। মনে মনে আওড়ায়, বেশি উড়িস না জান, তোর ডানা কেটে দিতে আমার বেশি সময় লাগবে না। মাহিদ এসে দাঁড়াতেই দৌড়ে তার কাছে গিয়ে তাকে জাপটে ধরে মেঘ। হাউমাউ করে কেঁদে দিয়ে অভিযোগের স্বরে বলে ওঠে, এত দেরি করলে কেন ভাইয়া? জানো তোমাকে কত মিস করেছি আমি। মেঘকে সান্ত্বনা দিতে দিতে মাহিদ বলে ওঠে, আরে পাগলি, এত কাঁদছিস কেন? এই তো চলে এসেছি আমি। বেশ কিছুক্ষণ মাহিদকে জড়িয়ে রেখে নিজের অভিমান অভিযোগ সব উগরে দেয় মেঘ। মেঘের এমন বাচ্চা মতে চোখ ছোট ছোট করে দুহাত পকেটে গুজে তার দিকে তাকিয়ে আছে শ্রাবণ। শ্রেয়া একবার শ্রাবণের দিকে তাকাচ্ছে, আবার মেঘ আর মাহিদের দিকে তাকাচ্ছে। এরপর শ্রেয়া মনে মনে বলে ওঠে, মেঘের বাচ্চা, বেশি ঢং করিস না, তোর কপালে দুঃখ আছে। কিছুক্ষণ পর মাহিদের চোখ পড়ে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে থাকা শ্রাবণের দিকে। এবার মেঘকে ছেড়ে দিয়ে দৌড়ে এসে শ্রাবণকে জড়িয়ে ধরে মাহিদ। কেমন আছো ভাই? কতদিন পর তোমার সাথে দেখা। হঠাৎ আক্রমণে কিছুটা ভড়কে যায় শ্রাবণ। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে সেও জড়িয়ে ধরে মাহিদকে। ভালো আছি ছোট, তুই কেমন আছিস? শ্রাবণকে ছেড়ে দিয়ে মাহিদ বলে ওঠে, এই তো একেবারে ঝাক্কানাক্কা। মাহিদের কথায় সবাই হেসে দেয়। শ্রেয়া এগিয়ে গিয়ে মাহিদের উদ্দেশ্যে বলে ওঠে, কেমন আছো মাহিদ ভাই? তুমি তো বিদেশে গিয়ে আমাদের একেবারে ভুলে গিয়েছো। মাহিদ হেসে শ্রেয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলে ওঠে, কত বড় হয়ে গেছিস রে শ্রেয়া তুই। আর তোদেরকে কি করে ভুলে যাই বল? সবাইকে অনেক মিস করেছি। এবার তাহলে যাওয়া যাক। সকলের কথার মাঝখানে গম্ভীর কণ্ঠে বলে ওঠে শ্রাবণ। সকলেই সম্মতি জানিয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই স্পাইডারম্যানের মতো সেখানে উপস্থিত হয় রাব্বি আহমেদ, শ্রাবণদের ছোট চাচা রাব্বি। তাকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে শ্রাবণ। এই যা সেরেছে বলেই আহত দৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রেয়া। মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে মাহিদের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। তাদের একেবারে কাছে এসে রাব্বি আহমেদ বলে ওঠে, হ্যালো গাইজ, তোমাদের রাব্বি ফ্যান্টাস্টিক হাজির। এটা শুনেই উচ্চস্বরে হেসে ওঠে মাহিদ। সে হাসতে হাসতে বলে ওঠে, ছোট চাচ্চু, তুমি আবার কবে থেকে রাব্বি আহমেদের বদলে রাব্বি ফ্যান্টাস্টিক হয়ে গেলে? সে অনেক কাহিনী মাই ডিয়ার সান। শুধু তুমি এটুকু জেনে নাও, আমি রাব্বি ফ্যান্টাস্টিক। আমি একমাত্র মানুষ যে নিজেকে নিজের হাতে আবিষ্কার করেছে। এখন চলো যাওয়া যাক।